আমরা আগের ভিডিওতে ক্লাস 10 স্কুল নম্বর 6 এর রায়মার্টিনের কোশ্চেন সেটটাকে সলভ করেছিলাম। আজ আমরা স্কুল নম্বর 7 গোরাবাজার আইসি ইনস্টিটিউশন ক্লাস 10 এর জিওগ্রাফি সাবজেক্টের স্কুল নম্বর 7 এটার যে কোশ্চেন সেট আছে সেটার কোশ্চেন সেটটাকে সলভ করব। তো প্রথমেই আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপসের কোশ্চেন আছে। শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা হয় কত? 100%। পরে কোশ্চেন, বৈপরীত্য উত্তাপে উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো ক্যাটাবেটিক বায়ু। সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায় 1013.25 মিলিবার। উষ্ণ স্রোত ও শীতল স্রোতে যে স্থানে মিলিত হয় তাকে বলে কি? হিমপ্রাচীর। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে প্রদত্ত কোণে অবস্থান করে, এটা হচ্ছে 90 ডিগ্রি। রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। আরব সাগরের রানী বলা হয় কাকে? কোচিকে। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে অ লেখো। ভারতীয় রেল হলো দেশের বৃহত্তম জীবিকা নির্বাহ ক্ষেত্র। কি হবে? শুদ্ধ না অশুদ্ধ? আমি অ লিখলাম। জোয়ারে লবণাক্ত জল শীতপ্রধান অঞ্চলে বন্ধকৃত বরফ জমতে সহায়তা করে, এটা কি? অশুদ্ধ। পরে কোশ্চেন, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। শীতল স্রোত। কোন অঞ্চলের মোট জনসংখ্যা ক্ষেত্রফলের অনুপাত হলো জনঘনত্ব। ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হলো কি শিল্প? চিনি শিল্প। চিনি শিল্প। একটি বা দুটি শব্দ উত্তর দাও। দক্ষিণ গোলার্ধে পশ্চিম বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ কি? এই হচ্ছে কারণ, বিস্তীর্ণ সমুদ্রভাগ ও স্থলভাগ খুব কম রয়েছে। এই কারণের জন্য হচ্ছে দক্ষিণ গোলার্ধে পশ্চিম বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়। এই দুটি কারণ, বিস্তীর্ণ সমুদ্রভাগ ও স্থলভাগ খুব কম রয়েছে তাই। মেগা সিটি ন্যূনতম জনসংখ্যা কত? 1 কোটি। বিভাগ গ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মেরু প্রভা কি? মেরু প্রভা, মেরু প্রভা হলো পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে আকাশে দেখা যাওয়া রঙিন আলোর খেলা। জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। জেট বায়ুর বৈশিষ্ট্য, তোমরা এই যে বিস্তার, বায়ুর বেগ, প্রকৃতি, প্রবাহের দিক, ঋতু পরিবর্তন ও জেট বায়ু, এই পর্যন্ত যে কটা জেট বায়ুর বৈশিষ্ট্য সবগুলোই পড়বে। এটা তোমাদের প্রান্তিকের বই 119 নম্বর পেজে আছে। পরের কোশ্চেন, মৌসুমী স্রোত কাকে বলে? মৌসুমী স্রোত, যে সমুদ্র স্রোত মৌসুমী অনুযায়ী দিক পরিবর্তন করে তাকে মৌসুমী স্রোত বলে। পেরিজিয়ান জোয়ার কি? পেরিগি জোয়ার, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় সেই অবস্থাকে পেরিজি অবস্থান বলে। দূরত্ব কম হয় যখন চাঁদের আকর্ষণ বল বাড়ে, তাই জোয়ারে সময় সাধারণ অবস্থার চেয়ে প্রায় 20% প্রবল। একে পেরিগি বা পেরিজি জোয়ার বলে। তোমরা এই পর্যন্ত লিখে দেবে। এটা তোমাদের প্রান্তিকের বইয়ে 170 নম্বর পেজে আছে। জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এই হচ্ছে কোশ্চেন। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। কি লিখবে? কৃষক ও তার নিজ পরিবারের খাদ্যের প্রয়োজনের উদ্দেশ্যে যে কৃষি সম্পাদন করে তা জীবিকা ভিত্তিক কৃষি বলে। তোমরা বৈশিষ্ট্য একটা থেকে দুটো লিখতে পারো, উদাহরণটা অবশ্যই লিখবে। উদাহরণ কি? ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার ধান চাষ জীবিকা সত্তাভিত্তিক কৃষির অন্তর্গত। অথবা কোশ্চেন, উত্তর ও দক্ষিণ করিডোর কি? উত্তর ও দক্ষিণ করিডোর, উত্তর ও দক্ষিণ করিডোর হলো একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক প্রকল্প যা দেশের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপন করেছে।
পরের কোশ্চেন, জনবিস্ফোরণ কি? জনবিস্ফোরণ বলতে কি বোঝায়? এই হচ্ছে কোশ্চেন। তোমরা এখান থেকে অল্প সময়ের ব্যবধানে কোনো দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে, জনসংখ্যায় তারুণ্যের আধিক্য, বেকারত্ব বৃদ্ধি, অর্থনীতির গতি শ্লথ প্রভৃতি ঘটনা ঘটে, একে জনবিস্ফোরণ বলে। পরের কোশ্চেন, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? শিকড় আলগা শিল্প এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, উদাহরণটা অবশ্যই লিখবে। এটা তোমাদের প্রান্তিকের সহায়িকা 367 নম্বর পেজে আছে। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য তোমরা অবশ্যই এটা লিখে দেবে, ঠিক আছে। অথবা কোশ্চেন, প্রতিযোগ অপেক্ষা সংযোগ অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি হয় কেন? প্রতিযোগ অবস্থায় জোয়ারের প্রাবল্য বেশি হয় কারণ এই সময় সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করে এবং সূর্য ও চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ একসাথে সমুদ্রের জলের ওপর কার্যকর হয়, ফলে জল অধিক পরিমাণে স্ফীত হয়ে উচ্চ জোয়ার সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে চাঁদ যদি পৃথিবীর কাছাকাছি অবস্থায় থাকে তবে এই আকর্ষণ আরো বৃদ্ধি পায় এবং জোয়ারের আরো প্রবল হয়, তাই প্রতিযোগ অবস্থায় জোয়ারের প্রাবল্য বেশি দেখা যায়। এল নিনো ভারতের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে? এল এল নিনো ভারতের সাধারণত মৌসুমী বায়ু দুর্বল হয়ে যায়, এর ফলে বৃষ্টিপাত কম হয় এবং অনেক অঞ্চলে খরা পরিস্থিতি দেখা দিতে পারে। কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ধান এবং অন্যান্য ফসলের প্রভাব পড়ে। এছাড়া গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যায়, ফলে তীব্র গরম অনুভূত হয়। কিছু ক্ষেত্রে শীতকালে আবহাওয়ার স্বাভাবিক ছন্দ বদলে যেতে পারে। এই প্রভাবগুলো ফেলে। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এই পয়েন্টটাকে লিখবে জলবায়ুর প্রভাব, এই পর্যন্ত লিখবে। তারপরে এই পর্যন্ত লেখার পরে তোমরা বৃষ্টিপাত তুষারপাতের এই পয়েন্টটাকে লিখবে, ঠিক আছে। কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার এই পয়েন্টটাকে লিখবে। মরুভূমি সৃষ্টির এই পয়েন্টটাকে লিখবে, ঠিক আছে। জলবায়ুর পরিবর্তনের প্রভাব লিখবে। মগ্নছড়া সৃষ্টি ও বাণিজ্যিক গুরুত্ব, এইগুলো পয়েন্টগুলোকে লিখবে, ঠিক আছে। নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ুর অবস্থান এখান থেকে লিখবে, এটা হচ্ছে অবস্থান, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অবস্থান। আর বৈশিষ্ট্য তোমরা এখান থেকে ঋতু পরিবর্তনের জলবায়ুর কি বৈশিষ্ট্য, উষ্ণতা, বৃষ্টির, নিরক্ষীয়, শান্ত বলয়, ভ্যাপসা, গরম ও গুমোট আবহাওয়ায় এই নিরক্ষীয় জলবায়ু কি কি বৈশিষ্ট্য সেটা তোমরা লিখবে। এই পর্যন্ত তোমরা এই পর্যন্ত লেখাটাকে লিখবে এবং প্রত্যেক কটা পয়েন্টকে উল্লেখ করবে। ভারতের চা চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ তোমরা ফার্স্ট পয়েন্ট লিখবে জলবায়ু, ঠিক আছে। তারপর হচ্ছে ভূপ্রকৃতি, তারপর হচ্ছে মৃত্তিকা, তারপর হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ, তারপর হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশ সুলভ, তারপর হচ্ছে এই যে অপ্রাকৃতিক পরিবেশ এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত, ঠিক আছে। এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। ভারতের চা চাষে প্রাকৃতিক পরিবেশ তোমরা কি কি পয়েন্ট লিখবে তাহলে, প্রাকৃতিক পরিবেশের ভিতরে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা ও ছায়া প্রদানকারী বৃক্ষ, এই পয়েন্টগুলোকে লিখবে। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পে অগ্রগতির কারণগুলো আলোচনা করো। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই জায়গা থেকে তোমরা কি কি পয়েন্ট লিখবে, খনিজ তেল উত্তোলন, খনিজ তেল শোধনাগারের অবস্থান, বন্দর, বিদ্যুৎ, শিল্প স্থাপনে পরিকাঠামো, উদ্যোগ উদ্যোগপতি ও চাহিদা, এই পর্যন্ত লিখবে। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা তোমাদের প্রান্তিকের বই 381 নম্বর পেজে আছে। আজকে আমরা ক্লাস 10 স্কুল নম্বর 7-এর জিওগ্রাফিক সাবজেক্টে রায় মার্টিনের কোশ্চেন সেটটাকে সলভ করলাম। পরের দিন আমরা ক্লাস 10 স্কুল নম্বর 8 হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের জিওগ্রাফি সাবজেক্টের কোশ্চেন সেটটাকে সলভ করব। যদি আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।